আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের পুরী ভ্রমণের প্রথম দিন। এখন আমরা হোটেলে ফ্রেশ হয়ে সবাই মিলে পুরীর লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। আমাদের প্ল্যান ছিল প্রথম দিনে জগন্নাথ দেবের পুজো দেব, কিন্তু ট্রেন লেট করায় ওটা আর সম্ভব হয়নি। এখন আমরা হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের কাছে চলে এসেছি। এখন আমরা এখানে একটা দোকান থেকে সকালে জলখাবার সেরে অটো করে লোকাল সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। আমাদের অটো ভাড়া পড়েছিল পার হেড 100 টাকা, মানে আমরা মোট 6 জন ছিলাম, তাই 600 টাকা করে দিতে হয়েছিল। এর মধ্যে আমাদের মোট 6টা স্পট ঘোরাবে বলেছিল। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম দর্শনীয় স্থান বিপত্তারিণী চণ্ডীবাড়ির উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের প্রথম দর্শনীয় স্থানে। এই মন্দিরটি একদম সমুদ্রের ধারেই অবস্থিত। মন্দিরে ঢুকতেই ডান দিকে পড়বে পূজার সামগ্রীর দোকান। এখান থেকে অনেকেই ডালা কিনে পূজা দেন, আমরা আর পূজা দিইনি। এখানে মা দুর্গা বিপত্তারিণী রূপে পূজিত হন। চলুন আপনাদেরকে দেবীর দর্শন করাই। এখানে ছবি তোলার পারমিশন থাকলেও ঠাকুরের সঙ্গে কিন্তু সেলফি তোলার কোনো পারমিশন নেই। মন্দিরে যারা থাকেন ওনারাই বারণ করে দেন। এরপর আমরা যাব আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান গুপ্ত বৃন্দাবনে। এই স্পটটা কিন্তু অনেকটাই বড়। এখানে প্রবেশ করতে পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হয়। প্রথমেই দর্শন পেলাম জগন্নাথ দেবের। জায়গাটা ছিল পুরোটাই সবুজে ঘেরা। এখানে প্রচুর মন্দির ও ঠাকুরের মূর্তি ছিল। এখানে প্রবেশ করার সাথে সাথেই মনটা শান্ত হয়ে যাবে, মনে হবে সত্যিই এক বৃন্দাবনে প্রবেশ করেছি। চারিদিকে ঠাকুরের গানে জায়গাটিকে আরও ভক্তিময় করে তুলেছিল। অনেকের মুখ থেকে শুনেছিলাম এখানে নাকি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন। এখন সেই লীলাক্ষেত্রই গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এখন যে মন্দিরটি আপনাদের দেখাচ্ছি এটা অন্যান্য মন্দিরগুলির থেকে একটু অন্যরকম দেখতে। এটি হলো শনি মহারাজের মন্দির। এখানে অনেকে প্রদীপ বিক্রি করছিলেন, দেখলাম অনেকেই আবার এখানে প্রদীপ জ্বেলেছেন। মন্দিরটি বাইরে থেকেই বন্ধ ছিল, অনেকে তাই বাইরে থেকে প্রণাম করে চলে যাচ্ছিলেন। এরপর আমরা গেলাম আমাদের তৃতীয় দর্শনীয় স্থান শ্রী ওমকারেশ্বর মন্দিরে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা গাড়িতেই জুতো খুলে আসছিলাম, কিন্তু সেই সময় রোদের তেজটা এতই প্রখর ছিল যে জুতো পরে আসতে বাধ্য হলাম, তাই মন্দিরের বাইরেই জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর ছিল, আর পাটে পাটে এখানে অনেকগুলি মন্দিরই ছিল। এখন আমরা এই রাক্ষসীর মুখের মধ্যে দিয়ে প্রবেশ করব। এখানে অনেকগুলি শিবলিঙ্গ ছিল। ভারতের কোথায় কোথায় শিব ঠাকুর কী রূপে আর কী নামে পূজিত হন এখানে সেটাই সুন্দরভাবে লেখা আছে। এখানে দেখুন কাশ্মীরের অমরনাথও আছে। বাবা খড়গেশ্বর যিনি আমাদের জয়রামপুরে পূজিত হন, এখানে তিনিও আছেন। এর ঠিক পাশেই রয়েছে গোশালা। চলুন ভেতরে প্রবেশ করেই দেখা যাক। এখানে প্রবেশ করে অনেকগুলি গরু দেখতে পাবেন,
জায়গাটা ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকে দেখলাম গরুগুলিকে আবার খড়ও খাওয়াচ্ছিল। এরপর আমরা গিয়েছিলাম নরেন্দ্র সরোবর, যা জগন্নাথ দেবের পিসির বাড়ির নামে পরিচিত। মন্দিরটি বেশিরভাগ সময়ে বন্ধ থাকে। নরেন্দ্র সরোবরকে চন্দন সরোবরও বলা হয়। এখানে জগন্নাথ দেবের চন্দন যাত্রা পালিত হয়। মন্দিরটি বন্ধ থাকার কারণে এখানে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল। এরপর গিয়েছিলাম গুন্ডিচা মন্দির, যা জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে পরিচিত, কিন্তু এটাও বন্ধ থাকার কারণে আর নামিনি। এরপর আমরা গিয়েছিলাম আমাদের ষষ্ঠ ও সর্বশেষ দর্শনীয় স্থান, একটি বুদ্ধ মন্দিরে। এখানে প্রবেশ করেই বাদিকে দেখবেন কয়েকজন শিল্পী পাথর ও কাঠ দিয়ে নানান সুন্দর সুন্দর মূর্তি বানাচ্ছেন। মন্দিরটি অনেক ফুল গাছ দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো গুছানো ছিল। আমরা 6টা স্পট কমপ্লিট করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সমুদ্র স্নানের জন্য বেরিয়েছিলাম। ভিডিওটি আজ এই পর্যন্তই থাক। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কেমন হলো জানাবেন, আর একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন।